হ্যালো এভরিওয়ান, আপনারা এর মধ্যে জানেন যে পাকিস্তানে যে যুদ্ধবিরতির আলোচনা চলছিল সেটা কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো ছাড়াই শেষ হয়ে গেছে। অর্থাৎ এই আলোচনা ফলপ্রসূ হয় নাই। এখন পরবর্তী অবস্থা কি হতে যাচ্ছে? আসলে এই আলোচনা ফলপ্রসূ না হওয়ার কারণে পৃথিবীর সামনে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে। শুধু আমেরিকা বা ইরানই না, এই যুদ্ধের ফল ভোগ করতে হবে পুরো পৃথিবীকে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে খুব বেশি প্রভাব পৃথিবীর উপর পড়ে নাই, কারণ ইউক্রেন এবং রাশিয়া তারা জ্বালানির উপর সেভাবে নিয়ন্ত্রণ রাখে না। কিন্তু মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর পুরো পৃথিবী নির্ভরশীল। কাজেই এই অঞ্চল যদি অস্থিতিশীল হয়ে যায়, সেক্ষেত্রে পুরো পৃথিবীর জন্য একটা মহাবিপর্যয়কর অবস্থা অপেক্ষা করছে। যুদ্ধের পরিস্থিতি এখন এই পর্যায়ে দাঁড়াইছে যে যে কোনো এক পক্ষ নমনীয় না হলে বা যে কোনো এক পক্ষ পরাজয় স্বীকার না করলে এই যুদ্ধ থামার আসলে কোনো লক্ষণ নাই। এখন যুদ্ধটা হয়ে গেছে ইগোর বিষয়। কে আগে সারেন্ডার করবে, কে আগে নত স্বীকার করবে, এই বিষয়টা হয়ে গেছে যুদ্ধের প্রধান কারণ। আর আমেরিকার যে দাবি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম তারা রাখতে পারবে না, সেটা চীন, রাশিয়া বা আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে, ইরান আসলে এই দাবিটা মেনে নেয়নি। ইভেন ইরান এটাও মেনে নেয়নি যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। আর আমেরিকা এবং ইসরায়েল এই দুটো রাষ্ট্র ইরান যতদিন পর্যন্ত না এটা স্বীকার করবে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, ততদিন তারা এই যুদ্ধকে থামাবে না, তাতে যা হবার হোক। কারণ ইসরায়েল মনে করে যদি ইরানের হাতে পরমাণু অস্ত্র চলে যায় তাহলে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন, ইসরায়েলের অস্তিত্বই থাকবে না। এবং এটা যে একেবারে অমূলক তাও না, কারণ ইরানের শাসকরা এর আগেও এই ধরনের হুমকি দিয়েছে যে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে, ইসরায়েলকে শেষ করে দেওয়া হবে, এই ধরনের উগ্রতামূলক বক্তব্য ইরানের শাসকদের পক্ষ থেকে গেছে। কাজেই ইসরায়েলের যে নিরাপত্তা ঝুঁকি সেটা অবশ্যই রয়ে গেছে। এরকম পরিস্থিতিতে ইসরায়েল কখনোই ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারে এরকম অবস্থায় যুদ্ধ থামাবে না। ওদিকে আমেরিকাও ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে যুদ্ধ থামানোর চিন্তা করতে পারবে না। কাজে এই যুদ্ধ এখন শুধু বন্ধ হতে পারে যে কোনো এক পক্ষের দুর্বল হয়ে যাওয়ার মাধ্যমে। এখন আমেরিকা যেহেতু অনেক দূর এবং তার মূল ভূখণ্ডে ইরান আঘাত করতে পারছে না, কাজেই আমেরিকা এত সহজেই দুর্বল হবে না। তারা বরং ইরানের রেজিমকে পতনের জন্য গ্রাউন্ড ইনভেশন করতে পারে। যদিও এটা তাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটা অভিজ্ঞতা হবে, অত্যন্ত ব্যয়বহুল এবং তাদের রক্তপাতের অনেক বেশি সম্ভাবনা থাকবে, তবুও তারা চাইবে এই রেজিমকে উৎখাত করার জন্য। ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধ করার স্বপ্ন ত্যাগ না করে, আমেরিকার আসলে এর বিকল্প কোনো অপশন নাই। আর ইরানের যে পরিস্থিতি, ইরানের যে অনমনীয়তা, খামেনির পরে ইরানে যারা নেতৃত্ব এসেছেন তাদের যে রেডিক্যাল চিন্তা এবং আইআরজিসির যে সীমাহীন ক্ষমতা চর্চার সুযোগ, এর ফলে ইরানের রাজনীতিবিদরা চাইলেও ইউরেনিয়াম সমৃদ্ধ করার স্বপ্ন তারা ত্যাগ করতে পারবে না। আর তারা যদি এই বিষয়টাতে আপোষই করে তাহলে এতদিন ধরে আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধ জিয়ে রাখার কোনো অর্থ থাকে না। কাজেই এটা ইরানেরও প্রেস্টিজ ইস্যু। এখন এই দুই অনমনীয় শক্তির মধ্যে পৃথিবীর অবস্থা কি হবে, বাংলাদেশেরই বা অবস্থা কি হবে? আসলে বাংলাদেশের তেলের যে ক্রাইসিস সেটা আরো অনেকদিন থাকবে। একই সাথে বাংলাদেশেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যেতে পারে, কারণ যখন জ্বালানির সংকট থাকবে তখন পরিবহন খরচ বেড়ে যাবে, আমদানি ব্যয় বেড়ে যাবে, সব মিলিয়ে সার্বিক জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। কাজেই বাংলাদেশকে এখনই সঠিক পরিকল্পনা করতে হবে যে এই দুর্যোগ তারা কিভাবে মোকাবেলা করবে। আর আমার ধারণা এই দুর্যোগ আগামী 6 মাস অন্তত থাকবে, তারপর হয়তো কোনো একটা উপসংহারে পৌঁছানো যাবে। কাজেই বাংলাদেশ সরকার এবং জনগণ সবাইকেই সচেতন হতে হবে, আগামী 6 মাস টিকে থাকাই আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। এর জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। আশা করি বাংলাদেশ সরকার বিষয়টা বিবেচনা করবে। নিয়মিত বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ।